যে পাওনা, আসলে শ্রমিকের পাওনা কথাটাও এখানে ঠিক না, কারণ শ্রম আইনে বলে দিয়েছে এটি হচ্ছে বেনিফিশিয়ারির পাওনা। তো বেনিফিশিয়ারি যে কেউ হইতে পারে। একজন ব্যাংকের কর্মকর্তাকে মালিক পক্ষ এতদিন বলে আসছে তুমি তো শ্রমিক না। আসলে কথাটি অত্যন্ত বেঠিক। কারণ হচ্ছে যে ব্যাংকে শ্রম আইনে বলা আছে যে এরা হচ্ছে বেনিফিশিয়ারি। সো এই বেনিফিশিয়ারিদের যে টাকাটা, যে অর্থটা, সেই অর্থটা তারা প্রদান না করে এই ব্যবসাটা গুটিয়ে তারা চলে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা এখান থেকে নিয়ে যাচ্ছে, যেটার কারণে বাধ্য হয়ে আজকে আমাদের এই প্রেক্ষিতে মামলা করতে হলো। সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে এখানে আসার জন্য অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমরা এসেছি খুবই বাধ্য হয়ে। আমাদের বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত একটি ব্যাংক এইচএসবিসি বাংলাদেশ, তারা তাদের রিটেল যে ব্যাংকিংটা আছে সেই ব্যাংকিং ব্যবসাটা বন্ধ করে দিচ্ছে। কিছুদিন বেশ 6-7 মাস আগে তারা এই সিদ্ধান্তটা নেয়। এর প্রেক্ষিতে যেটা হয়েছে যে তাদের যে ব্রিলিয়েন্ট অফিসার যারা আছে সেখানে কাজ করত, তাদেরকে তারা আসলে বঞ্চিত করছে। সেই বঞ্চনার প্রেক্ষিতে এই বঞ্চনার কথাটা আমরা দেশবাসীকে জানাতে এবং ব্যাংকিং সেক্টরে যেসব নৈরাজ্য চলছে তারই বিষয়গুলো আপনাদেরকে অবগত করার জন্য আমরা এখানে হাজির হয়েছি। মূলত এই রিটেল ব্যাংকিংটা বন্ধ করে দেওয়ার ফলে প্রায় 300-র অধিক কর্মকর্তা এবং কর্মচারীকে তারা বাংলাদেশে জবলেস করে দিচ্ছে এই মুহূর্তে। এবং এর প্রেক্ষিতে যে ক্ষতিপূরণ তাদের পাওয়ার কথা ছিল সেই ক্ষতিপূরণের 1টি টাকাও তারা দেওয়ার জন্য কমিটমেন্ট করছে না। আপনারা সবাই জানেন যে এইচএসবিসি বাংলাদেশ পরিচালিত হয় বৈশ্বিক আইনের প্রেক্ষাপটে, এটি বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে পরিচালিত হয় না। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি যে এইচএসবিসি বাংলাদেশ তার কর্মচারীদের জন্য, কর্মকর্তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে এগুলো বৈশ্বিক আইনের স্ট্যান্ডার্ডেই হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে তারা যে সিভিয়ারেন্স প্যাকেজগুলো দিচ্ছে, মূলত এই সিভিয়ারেন্স প্যাকেজের একদম ন্যূনতম জাস্ট 4 মাসের একটি টাকা দিয়েই তারা এই কোম্পানিতে এই কর্মচারীগুলো, স্টাফগুলোকে বিদায় করে দিচ্ছে। এটিতে যেটা হচ্ছে যে তাদের মেধাকে খাটিয়ে, এই মেধাকে মলেস্ট করে দিয়ে তারা এই দেশ থেকে ব্যবসা করে কোটি কোটি ডলার নিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এইচএসবিসি বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। তারা তাদের যে কর্মকর্তা কর্মচারীদের যে মুনাফার যে অংশ, এটা আপনারা খুব ভালো করে জানেন যে WPPF ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন, এই প্রফিট পার্টিসিপেশনের প্রায় 1100 কোটি টাকা জমা রেখেও 1টি টাকাও এখন পর্যন্ত তারা এই কর্মকর্তাদের হাতে দেয়নি। তো এর প্রেক্ষিতে এই 100 জন কর্মকর্তা বাধ্য হয়েছে আজকে এইচএসবিসির বিরুদ্ধে মামলা করতে, যেন তাদের যে ব্যবসা গোটানো এবং এই যে আন্তর্জাতিক যে কোম্পানিগুলো দেশে ব্যবসা করছে, এছাড়া অন্যান্য কোম্পানিগুলো, তারা ব্যবসা ঘটানোর আগে যেন পরিপূর্ণভাবে এই ব্যবসায় এই যে শ্রমিকের যে পাওনা, আসলে শ্রমিকের পাওনা কথাটাও এখানে ঠিক না, কারণ শ্রম আইনে বলে দিয়েছে এটি হচ্ছে বেনিফিশিয়ারির পাওনা। তো বেনিফিশিয়ারি যে কেউ হইতে পারে। একজন ব্যাংকের কর্মকর্তাকে মালিক পক্ষ এতদিন বলে আসছে তুমি তো শ্রমিক না। আসলে কথাটি অত্যন্ত বেঠিক। কারণ হচ্ছে যে ব্যাংকে শ্রম আইনে বলা আছে যে এরা হচ্ছে বেনিফিশিয়ারি। সো এই বেনিফিশিয়ারিদের যে টাকাটা, যে অর্থটা, সেই অর্থটা তারা প্রদান না করে এই ব্যবসাটা গুটিয়ে তারা চলে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা এখান থেকে নিয়ে যাচ্ছে, যেটার কারণে বাধ্য হয়ে আজকে আমাদের এই বিষয় আছে এখানে। আপনারা জানেন সেটা হচ্ছে যে এইচএসবিসি ইন্ডিয়াতে যখন এরকম একটি ক্লোজার হলো, সেক্ষেত্রে তারা প্রায় 120 মাসের বেতনও দিয়ে তারপরে চাকরি হলো। আপনারা দেখেছেন যে বাংলাদেশে আরেকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছিল জিএসকে, তারা যখন চলে গেছে সেখানে 84 মাসের বেতন তাদের যে ছাঁটাইকৃত কর্মকর্তা বা কর্মচারী ছিল তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এইচএসবিসি বাংলাদেশ তাদের গ্লোবাল পলিসি থাকলেও শুধুমাত্র এই দেশীয় কিছু কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা এবং কর্মচারীদের ইন্ধনে এই প্রায় 300-র অধিক কর্মকর্তাদেরকে আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করছে। এটার প্রেক্ষিতেই আজকে এই সংবাদ সম্মেলন। আপনারা আমাদের প্রেস কনফারেন্সের যে বিবৃতি সেটি আপনারা পেয়েছেন, আর এর প্রেক্ষিতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনারা করতে পারেন। না, আমরা আইনি কার্যক্রম গ্রহণ করেছি। আমরা শ্রম আদালত কোর্ট নাম্বার 1-এ ইতিমধ্যে 88টি মামলা দায়ের করা হয়েছে এবং আরো 12টি মামলা আগামীকাল দায়ের করা হবে। এবং আমরা দেশবাসীকে জানাতে চাই যে এই ধরনের কোম্পানিগুলো
যাতে করে তাদের এই যে শ্রমিকের পাওনাটা না বুঝিয়ে দিয়ে, এবং সরকারকেও আমরা উদ্যত আহ্বান জানাবো যে আপনারা এখানে নজর দিন। কারণ হচ্ছে যে এই যে শ্রমিকের পাওনাটা শুধুমাত্র যে এই নির্দিষ্ট কোম্পানির শ্রমিকের পাওনা তা কিন্তু না, এই শ্রমিকের পাওনাটা কিন্তু শ্রম তহবিলে যায়। আপনারা কিছুদিন আগে একটা ঘটনা দেখেছেন যে একজন শ্রমিক বা একজন পথচারী অ্যাক্সিডেন্ট করেছে, তাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই যে মিরপুরের যে আপনাদের ফ্লাইওভার থেকে যেই ইয়াটা পড়ে গিয়েছিল, প্লাস্টিকের যেই স্প্রিং এর বেডটা পড়ে গিয়েছিল, এই টাকাটা কোত্থেকে আসে? এই টাকাটা মূলত হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনার জমা দেওয়া হয় সরকারি ফান্ডে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শ্রম আইনে 234 ধারায় সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও এই কোম্পানিগুলো শুধুমাত্র টাকা পাচার করার একটা নৈতিক স্খলনজনিত আকাঙ্ক্ষার কারণে তারা এই টাকাগুলো নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে বিভিন্ন ফান্ডের থ্রুয়ে। অথচ যদি এই টাকাটা আমাদের শ্রমিকদেরকে দেওয়া হতো, আপনারা সবাই জানেন, আপনারা সবাই বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, যে 5% হকদার হচ্ছেন আপনারা এবং 5% হকদার হচ্ছে আমাদের শ্রমিক কল্যাণ ফান্ড। অর্থাৎ আমাদের যে এই যে বিভিন্নভাবে যে রোড অ্যাক্সিডেন্ট গুলো হয়, এখানে খুব দেখা যাচ্ছে নামমাত্র মূল্যে আজকে 5 লক্ষ টাকা আইনে বলা আছে। যদি এই ফান্ডটাতে প্রত্যেকটা কোম্পানি তাদের টাকাটা জমা দিত, সেক্ষেত্রে লক্ষ কোটি টাকার ফান্ড হতো এবং গভর্নমেন্টের এখানে রাজস্ব অর্জিত হতো। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রায় 52 থেকে 53টি তফসিলি ব্যাংক আছে, এরা কখনোই কোনোভাবে মালিক পক্ষ এই টাকাটি শ্রমিক কল্যাণ ফান্ডে জমা দিতে চায় না। আজকে এইচএসবিসি ব্যাংকের 100 জন কর্মকর্তার যে পদক্ষেপ, তার কারণ হচ্ছে সারা বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সকল ব্যাংকের যত কর্মকর্তা এবং কর্মচারী আছে তাদের সবাইকে বিষয়টি জানানো যে আপনাদের প্রত্যেকটি ব্যাংকে আপনারা এটি নিয়ে সোচ্চার হন, কারণ আইনে অধিকার দেওয়া আছে, এই অধিকারটা মালিক পক্ষ ভুল বুঝিয়ে দেয়। আজকে এইচএসবিসির অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখলে দেখা যায় সেখানে তারা যেটা ডিক্লার, সেখানে বলা আছে 600 কোটি টাকার অধিক তারা জমা দিয়েছে। তারা বলছে আইনগত ভুল ব্যাখ্যার কারণে আমরা টাকাটা হস্তগত করতে পারছি না। অথচ আমাদের মানি লন্ডারিং অ্যাক্টে পরিষ্কারভাবে বলা আছে আপনি যদি ইললিগালি কারো কোনো টাকা অধিকারটা যদি আপনি হোল্ড করে রাখেন, তবে ওই টাকাটা কিন্তু আপনাকে প্রদান না করার কারণে মানি লন্ডারিং এর মতো আইনের সম্মুখীন হতে হয়। মূলত যেটা হয় যে আমাদের দেশে ভালো ভালো কোম্পানিগুলো ব্যবসা করে, কিন্তু বাংলাদেশে যেসব উচ্চপদস্থ কর্মকর্তারা থাকে তারা ওই মালিক পক্ষের সাথে বিদেশি পরিচালকদের সাথে একটি যোগসাজশ করে তারা নিজেরা দায়িত্ব নেয় যে আমি যদি তোমাকে 1000 কোটি টাকা বাঁচিয়ে দিতে পারি, তুমি আমাকে কত দিবা। এইচএসবিসি ব্যাংকের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটা হচ্ছে। সো আমি বাংলাদেশের আমরা এইচএসবিসি আলোচনায় আমরা চাচ্ছি আমাদের পাওনাটা দিয়ে তারপরে এই ব্যবসাটা বন্ধ করা হোক। আমাদের পাওনা না দিয়ে শ্রমিককে রাস্তায় বসিয়ে দিয়ে কর্মকর্তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়ে এবং তাদের কোনো চাকরির গ্যারান্টি দেওয়া হয় নাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে রেডিয়েন্ট ফার্মা নোভার্টিস ক্রয় করেছে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু পুনরায় সেখানে চাকরিতে যোগদানের সুযোগ দেওয়া হয়েছে। এই এইচএসবিসির কর্মকর্তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো সুযোগই তারা দিচ্ছে না, জাস্ট বললো যে তোমাদের আগে থেকে চাকরি নাই। আমরা জানি না, আমরা আশঙ্কিত যে আজকের এই সাংবাদিক সম্মেলন এইচএসবিসি কর্তৃপক্ষ যদি শুনতে পায়, সেক্ষেত্রে তারা হয়তো আমাদের কম্পিউটারের অ্যাক্সেস, আমাদেরকে অফিসে যাতায়াত বন্ধ করে দেবে। তাদের ওখানে একটা সুন্দর নিয়ম আছে, তারা বলে কি যে গার্ডেন লিভে পাঠিয়ে দেবে, মানে তারা 3 মাস আপনাকে বিদেশি কোম্পানিরা বেতন দিয়ে খাওয়াবে কিন্তু আপনাকে কাজ করতে দেবে না। তো এটা তো আমাদের যে শ্রমের যে মর্যাদা, এই মর্যাদার ক্ষেত্রে হানিকর। তো আমাদের এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তারা আজকে এই মর্যাদাটা রক্ষার জন্য, শুধুমাত্র নিজেদের মর্যাদা রক্ষা না, বাংলাদেশে এ ধরনের যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের মর্যাদা রক্ষার জন্যই কিন্তু আজকের এই সংবাদ সম্মেলন এবং সবাইকে এটা জানিয়ে দেওয়া যে সবাইকে যার যার জায়গা থেকে সোচ্চার হওয়ার জন্য জানিয়ে দেওয়া যে এই কাজটি সবাই তাদের নিজস্ব জায়গা থেকে অবস্থান করুন। আজকে দেখবেন ব্যাংক সেক্টরে এস আলম ধসিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু আজকে যদি এই ফান্ডের টাকাগুলো থাকতো সেখান থেকে সাহায্য সহযোগিতা দিয়ে বরঞ্চ ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা হতো। কিন্তু এ ধরনের আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক রেগুলেটর এবং বাংলাদেশ ব্যাংকেরও এই ধরনের কোনো পদক্ষেপ নাই। আমার মনে হয়েছে একটা পর্যায়ে গিয়ে যে বাংলাদেশ ব্যাংক হয়তো এই আইনটি যে আছে এটিও বাংলাদেশ ব্যাংক জানে না। তো আমি নিবেদন করব আজকে সংবাদ সম্মেলন থেকে যে বাংলাদেশ ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষ, বিআরপি ডিপার্টমেন্টটা আছে, দুর্নীতি দমন কমিশন আছে এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ আছে, তারা এই বিষয়টিতে নজর দেন। এখানে কোটি কোটি টাকা জমা হওয়ার সুযোগ আছে এবং এই যে ব্যাংকের যে সংস্কার, এই সংস্কারে এইটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখতে পারে বলে আমি মনে করি। এবং সেটি আমার যে ক্লায়েন্ট যারা 100 জন আজকে আপনাদের এই সাংবাদিক সম্মেলনে
যাদের কারণে আমরা এখানে এসেছি, তাদেরও নিবেদন যেন এই বিষয়টি সামাজিকভাবে সোচ্চার করার জন্য মূলত সবাইকে অনুরোধ করছি।